আমরা তো মাঠে রাজনীতি করি। বিএনপির যে সক্ষমতা রয়েছে, বিএনপির যে আদর্শ রয়েছে, আর বিএনপিকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া চলেছিল এই টু দ্য হাইয়েস্ট লেভেল, এই প্রক্রিয়ার পরে বিএনপির কোনো ক্ষতি হতে পারেনি। বিএনপি একটা আদর্শিক দল, অতএব এই দল বিএনপির ক্ষতি করার ষড়যন্ত্র দেখেছি ৭৫-এর পট পরিবর্তনের পর, যখন ৭৫-এর জানুয়ারিতে সংসদে গিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দায়িত্ব পাওয়ার পরে তিনি মাল্টি পার্টি ফরমেশনে উনি তখন গেলেন। এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেই সময়টি যদি আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে মানুষ চেয়েছিল নতুন একটি কিছু আসুক, কারণ এটা বন্দোবস্ত চেয়েছিল। তারপরে যদি এরশাদের কথা বলেন, সেটা আমি বিশ্বাস করি না যে একটা রাজনৈতিক দল গঠন করছে, সেটা ইন্ডিয়ারই একটি নতুন অ্যাসাইনমেন্ট ছিল সেটা। তারপরে দেখুন আপনি এই প্রেক্ষাপটে যখন এই বিপ্লব হওয়ার পরে একটি বৃহত্তর দল যখন অদৃশ্য হয়ে গেল, তখন নিশ্চয়ই বাংলাদেশে একটি দলের প্রয়োজন রয়েছে বলে জনগণ মনে করে। বিএনপি এবং আওয়ামী লীগ দুইটি বৃহৎ দল বাংলাদেশে ছিল। এখন আগামী দিনে একটি বৃহৎ দলের অনুপস্থিতির কারণে অনেকে ভাবছেন নতুন একটি দলের প্রয়োজনীয়তা রয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিযোগিতা এবং বহুদলীয় গণতন্ত্রের চর্চাটাকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য এর প্রয়োজনীয়তা রয়েছে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে অনেকে আশা করতে পারেন যে তারা দল তৈরি করবেন, বাট এই ধরনের কত নতুন দল আসলে বিএনপির দলের মার্কেট শেয়ার লস করবে এটা আমি বিশ্বাস করি না। বরংস আমরা মনে করি যে এই রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটের যে মার্কেট শেয়ার রয়েছে বা পলিটিক্যাল যে আমাদের অবস্থানটা রয়েছে, সেখান থেকে আমরা কিছুটা উন্নত হব এবং আমরা মার্কেট শেয়ার আরো বেশি রাজনীতি চর্চা করবার জায়গাটা থাকলো, অন্তত প্রতিযোগিতামূলক হবে, এবং এই ধরনের রাজনীতিকে আমরা ওয়েলকাম করি। কিন্তু এখানে আপনাদের দলের পক্ষ থেকেই তো অভিযোগ তোলা হচ্ছে যে সরকারি থেকে, আপনি জানেন যে একজন উপদেষ্টা যিনি রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে, তিনি ওই নতুন দলটির প্রধানের চেয়ারে বসবার কথা রয়েছে, এরকম আলোচনা চলছে। তো সেক্ষেত্রে এই অভিযোগ যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাবে, এই অভিযোগ তো আপনারা করছেন বেশ কিছুদিন ধরে। এই অভিযোগটা আমি করব না, অনেকেই করতে পারে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো দলেই সরকার থেকেই এটা স্থায়িত্ব এবং এটাকে সংগঠিত করার একটা সুযোগ সুবিধা পেয়ে থাকে। এইভাবেই কিন্তু দলগুলি হয়েছে বাংলাদেশে। আমিও তারই একটি দলের একটি অংশ বিশেষ, বা আমি নগণ্যতম সদস্য। তো ওরা যে দলটি করবে সরকারের থেকে, ইটস দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের তো কোনো স্থায়িত্ব নেই, এবং সেখানে বসে যদি তারা দলের সহযোগিতা করে এতে তেমন কিছু পরিবর্তন বিরাট কিছু হবে বলে আনন্দবাজার অভিযোগ তুলেছে যে জামাত বিএনপিকে ঠেকাতে এই রাজনৈতিক দলের পেছনে থেকে কলকাঠি নাড়ছে বা নানানভাবে পৃষ্ঠপোষকতা জুগিয়ে যাচ্ছে। দেখুন, আজকে যদি আওয়ামী লীগ থাকতো প্রেক্ষাপটে, তাহলে জামাত আমাদের সাথে জোট থাকতো, সেটা হচ্ছে ইলেকশন ভোটের জোট হতো। আর আজকে যেহেতু আওয়ামী লীগ নেই, সে কারণে জামাতকে আরেকটি দল হিসাবে প্রতিযোগিতাময় হওয়ার জন্য জামাত বাইরে থাকে, তো আমাদের প্রয়োজন। তা জামাতকে নিলে তো জোটই হয়ে গেল। অবশ্য আমাদের ৩১ দফায় রয়েছে যে নির্বাচনের পর আমরা জাতীয় সরকার করব। সেই ক্ষেত্রে জামাত যদি সংখ্যায় একটু বেশি পায়, তারা বিরোধী দল হবে না আমাদের জাতীয় সরকার, সেটা পরে আমাদের ভাববার বিষয় রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বিএনপি মনে করি না যে জামাত আমাদের এই ধরনের কোনো ঠেকানো শব্দটি আপনারা, আই ডোন্ট সি ইট। আমরা তো মাঠে রাজনীতি করি। বিএনপির যে সক্ষমতা রয়েছে, বিএনপির যে আদর্শ রয়েছে, আর বিএনপিকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া চলেছিল এই টু দ্য হাইয়েস্ট লেভেল, এই প্রক্রিয়ার পরে বিএনপির কোনো ক্ষতি হতে পারেনি। বিএনপি একটা আদর্শিক দল, অতএব এই দল বিএনপির ক্ষতি করার ষড়যন্ত্র হচ্ছিল, ষড়যন্ত্র কি বন্ধ হয়ে গেছে বলে আপনি মনে করেন, বিশ্বাস করেন? না, আমি এটা বিশ্বাস করি না, আদৌ বিশ্বাস করি না। কি ধরনের ষড়যন্ত্র বিএনপিকে হটিয়ে দেওয়ার জন্য? এই ধরনের স্ট্রেংথ, স্ট্যামিনা, এই ধরনের পাবলিক সাপোর্ট জামাতের কি হয়েছে? আপনি দেখুন, আপনি যদি ১৯৯৬ সালের কথায় স্মরণ করুন, জামাতের তারা সেই সময় মাত্র ২টি আসন পেয়েছিল। ৯১-তে যখন আপনি দেখলেন জামাত বিএনপির সাথে অলিখিত একটি জোট ছিল, কথিত ছিল যে যেখানে জামাতের ক্যান্ডিডেট বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে সেখানে বিএনপি জামাতকে সাপোর্ট দিবে, এবং তাদের রেজাল্ট তখন হয়েছিল ১৮টি আসন ২০০১-এ। ১৯৯১-তে ১৯৯৬ এসে জামাত আওয়ামী লীগের সাথে জোট বাঁধলো এবং কেয়ারটেকার কনসেপ্ট নিয়ে তারা রাজনীতি করলো, এবং তাদের সাথে যে সম্পর্ক হয়েছিল সেই সম্পর্কে একই রকম অলিখিত ছিল যে জামাত যেখানে ভালো করবে সেখানে আওয়ামী লীগ তাদের ভোট দিবে। কিন্তু দেখা গেল আওয়ামী লীগ তাদের কথা রাখেনি এবং জামাত চলে আসলো মাত্র
2টি আসনে। আবার জামাত তার ভুল বুঝতে পেরে 2001 সালে আমাদের সাথে আসলো এবং এসে দেখা গেল যে জামাত 4টি আসন পেয়েছে, প্রায় 18টি, এবং তাদের মন্ত্রীও পেয়েছে 2টি। কিন্তু 1991 সালে তারা শুধু 2টি মহিলা সংসদ সদস্য পদ নিয়েছিল, তারা কিন্তু কোনো দাবি করেনি। সেদিন সরকার গঠনের পিছনে কিন্তু 91-তে জামাতের ভূমিকা ছিল। অতএব জামাতের সাথে বিএনপির যে সম্পর্ক এটা ছিল। বর্তমানে জামাত তাদেরকে নিরপেক্ষভাবে স্বতন্ত্রভাবে রাজনীতি করতে হবে এবং নির্বাচন একটি প্রতিযোগিতাময় হতে হবে। সেক্ষেত্রে জামাত তো আলাদা হবেই এবং তারা কাজ করে। না, এখানে আরেকটি আপনি যে শূন্যতার কথা বললেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পালিয়েছে, হয়তো কিছু শীর্ষ নেতৃত্ব পালিয়েছে, গোটা আওয়ামী লীগ তো পালিয়ে যায়নি। আওয়ামী লীগ তো একটি ভোট ব্যাংকও তাদের আছে, কম বেশি যাই বলেন, অন্তত জামাতের চেয়ে তো এই মুহূর্তে আওয়ামী লীগের ভোট অনেক বেশি। সেই ভোটাররা তো পালিয়ে যায়নি, সেক্ষেত্রে সেই ভোটাররা কোন পথে আগাচ্ছে? দেখুন, 2টি বিষয়। যদি আইসিটি কোর্টে আওয়ামী লীগের সভানেত্রী জেনোসাইডের জন্য আহ্বান করেছেন, এটা প্রমাণিত হলে আওয়ামী লীগই নিষিদ্ধ ঘোষণা হতে পারে। ইটস এ সাবজুডিস ম্যাটার। এবং তাদের যে ওবায়দুল কাদের মহাসচিব যেভাবে ঘোষণা দিয়ে তাদের হ্যামলেট লীগ, চাপাতি লীগ, গুলি করবার জন্য যা করেছে, সেই জন্য পার্টি হিসাবে তারা নিষিদ্ধ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে ব্যক্তি হিসাবে কিন্তু আওয়ামী লীগ অনেক নেতাই দোষী সাব্যস্ত হবেন এবং নির্বাচনে অযোগ্য হবেন। ইন দিস কেস আওয়ামী লীগের যারা ভালো নেতৃত্ব রয়েছে তারা কোথায় যাবেন, এই প্রশ্নটি আসছে। তো সেক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগ মূলত কিন্তু ফ্যামিলি রাজনীতিতে বিশ্বাসী। তারা দেখুন, তাদের যে ফ্যামিলি সেই শুরু থেকে এই পর্যন্ত তাদের মিনিস্ট্রি, পার্লামেন্ট মেম্বারশিপ সব মিলিয়ে হাই যে অফিসিয়ালগুলো এবং কার্যকর ভূমিকা আওয়ামী লীগের ফ্যামিলি মেম্বাররাই করতে। ইটস এ ফ্যামিলি পলিটিক্স। সেই কারণে এখন দেখছি ওদের এই ফ্যামিলির একজন রয়েছে যিনি আদর্শিক রাজনীতি করেন, নীতিবান, প্রজ্ঞাবান এবং খুব পপুলার একজন রাজনীতিবিদ রয়েছেন, হয়তোবা তার সাথেই তারা যেতে পারে। মানে সেই নামটা কি প্রকাশ করা যাবে কিনা? আমি ভাবছি যে আন্দালিব পার্থ ফ্যামিলির একজন, বাট আওয়ামী লীগের মতো দুর্নীতিবাজ নয়, সে আদর্শগতভাবে একজন সুচিন্তিত ব্যক্তি এবং খুব পপুলার ব্যক্তি। সেটি তো আন্দালিব রহমান পার্থর একটি পলিটিক্যাল পার্টি রয়েছে, সেখানে হয়তো তারা আসতে সেই পার্টিতে চলে যাওয়ার সম্ভাবনা আমি মনে করি যে আওয়ামী লীগ ফ্যামিলি পলিটিক্স করে এবং তাদের ফ্যামিলির একজন, সেজন্য হয়তো বা তারা তাকে সাপোর্ট দিবে, এটা আমার ধারণা। আন্দালিব রহমান পার্থ তো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পর্যন্ত, সেটা তো বলছি। সেই আওয়ামী লীগের সেই অংশটিকে আন্দালিব রহমান পার্থকে গ্রহণ করবেন না? আপনি তো নিশ্চয়ই একজন দায়িত্বশীল ব্যক্তি এবং আপনি দায়িত্ব নিয়েই কথা বলার খুবই স্বাভাবিক, নিশ্চয়ই আপনার অনুমান নির্ভর কথা এটি না। আমি বলছি যে আওয়ামী লীগ ফ্যামিলি পলিটিক্সকে অলওয়েজ প্রায়োরিটি দেয়। তাই আওয়ামী লীগে যারা এখন ভালো রয়েছে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তারা রাজনীতি করতে চাচ্ছে, সেই আওয়ামী লীগরা হয়তো বা, কারণ আন্দালিব পার্থ ইজ এ ভেরি পপুলার লিডার অ্যান্ড দ্য ফ্যামিলি মেম্বার, সেই কারণে হয়তো সেই লোকগুলো এই দলে আসতে পারে। যারা ফ্যাসিস্ট তাদের কথা বলছি না, কারণ আন্দালিব পার্থ সোচ্চার ছিল শেখ হাসিনার এই ফ্যাসিজমের বিরুদ্ধে, এটা আমরা দেখেছি, এবং আন্দালিব পার্থ আমাদের সাথে জোটে ছিল। আমি ভাবছি যে ওই যে তাদের ফ্যামিলিকে পছন্দ করে, সেই কারণে হয়তো বা সেদিকে তারা যেতে পারে। এটা অপেক্ষার বিষয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, অনুমান।